হাই এভরিওয়ান। তাহলে আগের ক্লাসটা একটু টেকনিক্যাল ফল্টের জন্য কেটে গিয়েছিল। তো ওখানে আমি বলছিলাম যে বিভিন্ন অক্সাইডগুলোর কীরকম কী প্রকৃতি হয়। তাহলে ওই যে আম্লিক অক্সাইডগুলো তুমি দেখেছো, ওই আম্লিক অক্সাইড যখন তুমি জলের সাথে বিক্রিয়া করাবে ওখান থেকে অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এই যে আম্লিক অক্সাইড আছে, এখানে যদি জল দিয়ে দাও এখান থেকে কী উৎপন্ন হবে? অ্যাসিড। আর যেগুলো ক্ষারীয় অক্সাইড ছিল এখানে জল দিলে উৎপন্ন হবে ক্ষারক। হয়েছে? আচ্ছা, এরপরে ওই যে আম্লিক অক্সাইড ওগুলো ক্ষারকের সাথে যদি বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন হবে। আর যেগুলো ক্ষারীয় অক্সাইড আছে ওগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেও লবণ আর জল উৎপন্ন হবে। আর উভধর্মী যে অক্সাইডগুলো আছে ওরা অ্যাসিড আর ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করবে। হয়েছে? তাহলে ধরো CO2 আছে, যেটা একটা আম্লিক অক্সাইড, এখানে তুমি যদি জল দিয়ে দাও কী উৎপন্ন হবে? কার্বনিক অ্যাসিড। তাহলে আম্লিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করছে। ধরো P4O10 ফসফরাস পেন্টঅক্সাইডের ডাইমার, এখানে যদি জল দিয়ে দাও কী উৎপন্ন হবে? ফসফরিক অ্যাসিড, ফসফরাস আছে যেহেতু। আচ্ছা, Cl2O7 এখানে যদি জল দিয়ে দাও কী উৎপন্ন হবে? পারক্লোরিক অ্যাসিড, HClO4, ক্লোরিন আছে যেহেতু। যদি CrO3 দিয়ে দাও এখানে জল, কী হবে? H2CrO4, ক্রোমিক অ্যাসিড। তাহলে এরকম এই আম্লিক অক্সাইডগুলোতে জল দিলে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন হবে। হয়েছে? এছাড়াও বিভিন্ন ধরনের যে আম্লিক অক্সাইডগুলো আছে, ধরো SO2, এখানে যদি জল দাও কী হবে? সালফিউরিক অ্যাসিড। যদি N2O5 এখানে জল দাও কী উৎপন্ন হবে? HNO3। আমরা যে বিভিন্ন অ্যাসিডগুলো আমরা জানি আর কি। Mn2O7 এখানে যদি জল দাও কী উৎপন্ন হবে? HMnO4, পারম্যাঙ্গানিক অ্যাসিড। ওকে, এরপরে এই যে আম্লিক অক্সাইডগুলো আছে এরা যদি বিভিন্ন ক্ষারের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে? লবণ আর জল। ধরো SO2 আছে, এখানে তুমি NaOH দিয়ে দিলে কী উৎপন্ন হবে? তাহলে সোডিয়াম আছে, এখানে আছে SO2, তাহলে Na2SO3, একটা লবণ তার সাথে জল। ধরো কার্বন ডাইঅক্সাইড, এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে, তাহলে কী উৎপন্ন হবে? Na2CO3, সোডিয়াম কার্বনেট তার সাথে জল। তাহলে আম্লিক অক্সাইড এর সাথে ক্ষারক যদি মিশিয়ে দাও লবণ উৎপন্ন হচ্ছে, তার সাথে জল উৎপন্ন হচ্ছে। হলো? এরপরে ধরো যে ক্ষারকীয় অক্সাইডগুলো, ধরো Na2O, তাহলে এখানে তুমি যদি জল দিয়ে দাও কী উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা আগেই দেখলাম। যদি ক্যালসিয়াম অক্সাইডে জল দিয়ে দাও কী উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হয়েছে? যদি ম্যাগনেসিয়াম অক্সাইডে জল দিয়ে দাও, MgO, ওখানে যদি জল দিয়ে দাও কী উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যদি Fe2O3 ওখানে জল দিয়ে দাও কী উৎপন্ন হবে? ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3। হলো? এরপরে এই যে ক্ষারীয় অক্সাইডগুলো আছে এরা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ধরো H2SO4 সাথে বিক্রিয়া করছে, তাহলে কী উৎপন্ন হবে? MgSO4 প্লাস জল। তাহলে MgSO4 মানে সল্ট আর তার সাথে ওয়াটার। যদি ধরো Na2O, এটাও ক্ষারীয় অক্সাইড, এখানে যদি অ্যাসিড দিয়ে দাও কী উৎপন্ন হবে? NaCl প্লাস জল। তাহলে লবণ আর জল উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? এরপরে যে ধরো উভধর্মী অক্সাইডগুলো ছিল, যেমন ধরো Al2O3, এটা একটা উভধর্মী অক্সাইড। তাহলে এখানে যখন তুমি অ্যাসিড দিয়ে দেবে ইন প্রেজেন্স অফ ওয়াটার, কী উৎপন্ন হয়? AlH2 3+ আর 6Cl-, এটার নাম হেক্সা অ্যাকোয়া অ্যালুমিনিয়াম আয়ন। হয়েছে? আচ্ছা, এখানে যদি আবার বেস দিয়ে দাও ইন প্রেজেন্স অফ ওয়াটার, কী উৎপন্ন হবে? Na3Al-OH6, এটার নাম সোডিয়াম হেক্সা হাইড্রক্সো অ্যালুমিনেট। এই নামকরণগুলো তোমাদের 4th সেমে আছে, ওই সবর্গীয় যৌগ যে একটা চ্যাপ্টার আছে ওখানে। ঠিক আছে? তো ওখানে শিখবে যে কীভাবে এই নামকরণগুলো করা হয়। এরপরে মিশ্র অক্সাইড। তাহলে মিশ্র অক্সাইড মানে যেসব অক্সাইডে একের বেশি বিভিন্ন ধরনের অক্সাইড থাকে, সেই ধরনের মিশ্র অক্সাইডগুলোকে মিশ্র অক্সাইড বলে। যেমন ধরো ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4, এটাকে মিশ্র অক্সাইড কেন বলা হয়? কারণ এখানে FeO আর Fe2O3 থাকে। তাহলে ফেরোসোফেরিক অক্সাইডে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড দুটোই থাকে, এই জন্য এটাকে মিশ্র অক্সাইড বলে। আর যেমন রেড লেড Pb3O4, এখানে কি থাকবে? PbO আর PbO2। হয়েছে? এরপরে অক্সাইডের
যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাবে অম্লধর্মিতা বাড়বে, আর উপর থেকে নিচে অম্লধর্মিতা কমবে বা ক্ষারকীয়তা বাড়বে। এটা তোমরা আগেই দেখেছো। এরপরে যখন তুমি কোনো একটা অক্সাইডে অক্সিজেনের পরিমাণ দেখবে, সেই পরিমাণের ভিত্তিতে অক্সাইডগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হয়েছে? তাহলে যখন কোনো অক্সাইডে দেখবে অক্সিজেনের জারণ স্তর হচ্ছে -2, সেটাকে বলা হয় নর্মাল অক্সাইড। যেমন ধরো MgO, তাহলে অক্সিজেনটা কত স্টেটে আছে? -2। ধরো CO2, অক্সিজেন কত স্টেটে আছে? -2। তাহলে এগুলো হচ্ছে নর্মাল অক্সাইড। আর একটা হচ্ছে পলি অক্সাইড। পলি অক্সাইডের আবার 3টে ভাগ আছে। পলি অক্সাইড, পলি অক্সাইড মানে কি? এখানে একের বেশি অক্সিজেন থাকবে। তাহলে পলি অক্সাইডের একটা ভাগ হচ্ছে পারক্সাইড। পারক্সাইড মানে যেখানে পারক্সো লিঙ্কেজ থাকবে, এটা হচ্ছে পারক্সো লিঙ্কেজ। যেমন ধরো Na2O2, সোডিয়াম পারক্সাইড, এই লিঙ্কেজটা থাকে, আর অক্সিডেশন স্টেট কত হয়? -1। 2 নাম্বার ডাইঅক্সাইড। তাহলে এই ডাইঅক্সাইডের ক্ষেত্রে ওই পারক্সাইড লিঙ্কেজটা থাকবে না। যেমন ধরো CO2, কার্বন ডাইঅক্সাইড, PbO2, MnO2, NO2, এগুলো সব ডাইঅক্সাইড। এখানে কিন্তু ওই পারক্সাইড লিঙ্কেজ নেই, এখানে অক্সিডেশন স্টেট কত? -2। 3 নাম্বার সুপার অক্সাইড। এখানে কি থাকে? O2- আয়ন থাকে, আর অক্সিডেশন স্টেট কত হয়? -1/2। যেমন ধরো KO2, তাহলে এখানে কীভাবে থাকে? K+ আর O2-। তাহলে এখানে দুটো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -1। তাহলে যদি একটা অক্সিজেনের ধরো যে X, তাহলে দুটো অক্সিজেনের কত হবে? -1। তাহলে X = -1/2। তাহলে এইভাবে এই যে O2-, এখানে প্রতিটা অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -1/2। তাহলে দুটো অক্সিজেনের -1। এরপরে সাব অক্সাইড। তাহলে এই সাব অক্সাইড মানে যোজ্যতা অনুযায়ী যতগুলো অক্সিজেন থাকা দরকার তার চেয়ে যদি কম পরিমাণ অক্সিজেন থাকে তাহলে সেগুলোকে বলা হবে সাব অক্সাইড। যেমন ধরো N2O, Pb2O। তাহলে এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেন নিশ্চয়ই একের বেশি থাকার কথা, কিন্তু কম আছে, তার জন্য এই ধরনের অক্সাইডকে বলা হচ্ছে সাব অক্সাইড। হয়েছে? এরপরে ওজোন। তাহলে ওজোনের প্রিপারেশন কীভাবে করা হয় আগেই দেখেছি, যে অক্সিজেনকে যখন তুমি নিঃশব্দ তড়িৎক্ষরণ করাবে ওজোন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, ওজোনের গঠন কী হয়? তুমি যদি কোঅর্ডিনেশন বন্ধন দিয়ে দেখাও, তাহলে এখানে দেখো অক্সিজেনে 6টা ইলেকট্রন আছে, তাহলে দুটো দরকার, এ কী করবে? দুটো দান করবে। হয়েছে? তাহলে কীভাবে দেখানো যায়? তাহলে এই যে দান করলো, এখানে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন কিন্তু এই অক্সিজেনেরই। তাহলে এই দুটো ইলেকট্রন এও ব্যবহার করবে, এই ব্যবহার করবে, তাহলে এইভাবে অষ্টক পূর্তি করায় আর কি। তাহলে এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেশন বন্ধনের মাধ্যমে। এবার তুমি যদি নর্মাল করতে চাও আয়নীয় আকারে, তাহলে কী করবে? দেখো অক্সিজেন আছে, ডাবল বন্ড O আছে, এরপর আর একটা অক্সিজেন আছে। তাহলে অক্সিজেনটা আমাকে এমনভাবে অ্যাড করতে হবে যাতে অক্সিজেন 3টের বেশি বন্ড না করে আর একটার কম বন্ড না করে। তাহলে একটা অক্সিজেন ম্যাক্সিমাম 3টে বন্ড করতে পারে, মিনিমাম একটা, আর দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে এটা হচ্ছে তোমার অক্সিজেনের গঠন। তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অক্সিজেন 3টের বেশি বন্ড করা চলবে না, আর একটা কম বন্ড করা চলবে না। তাহলে আমি কী করবো? আর একটা অক্সিজেনকে একটা বন্ড দিয়ে লিঙ্ক করে দেবো। তাহলে এই মাঝের অক্সিজেনটা দেখো যতগুলো বন্ড করার কথা তার চেয়ে একটা বেশি করেছে, তার জন্য এখানে +1, এ ধারেরটা -1। হয়েছে? এরপরে দেখবে রেজোনেন্সটা দেখানো আছে, রেজোনেন্সটা একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওজোন অণুর বিয়োজন। তাহলে যখন তুমি এই ওজোনকে 473 কেলভিন তাপমাত্রায় রেখে দেবে, আর এখানে অনুঘটক হিসাবে তুমি প্লাটিনাম, MnO2 ইত্যাদি ইউজ করবে, তখন ওখান থেকে আবার অক্সিজেন উৎপন্ন হবে। হলো? এরপরে জারণ ধর্ম। তাহলে ওজোন কি করে? জারণ ধর্ম দেখায়। কেন দেখায়? এই ওজোনটা যদি ভাঙে এখান থেকে অক্সিজেন উৎপন্ন হবে, তার সাথে একটা এই পারমাণবিক অক্সিজেন উৎপন্ন হবে, যেটাকে জায়মান অক্সিজেন বলে বা ন্যাসেন্ট অক্সিজেন। তাহলে এই যে পারমাণবিক অক্সিজেনটা, এটাই হচ্ছে তোমার জারণের জন্য দায়ী। এটা খুব রিঅ্যাক্টিভ হয়, ঠিক আছে? এরপরে উদাহরণ, তাহলে ওজোন জারণ করবে কিভাবে? ধরো FeSO4, এখানে H2SO4 আছে, আর তুমি ওজোন দিয়েছো, ওজোন। তাহলে এখানে Fe +2-তে আছে, এটাকে কনভার্ট করবে +3-তে, কী উৎপন্ন হবে? Fe2SO4 এখানে দেখো Fe +3-তে আছে, কারণ SO4টা -2-তে আছে। তাহলে +3 × 2 করলে +6, আর -2 × 3 করলে -6, ওভারঅল 0। তার সাথে উৎপন্ন হয় H2O, আর অক্সিজেনটার বিক্রিয়া করেছে, অক্সিজেন তো উৎপন্ন হবেই। ওজোনের একটা অক্সিজেন বিক্রিয়া করেছে আর O2টা পড়ে আছে। বোঝা গেল? এইভাবে দেখো পিবিএসকে যখন তুমি ওজনের উপস্থিতিতে বিক্রিয়া করাবে, পিবিএস মানে সালফারটা -2-তে আছে,
তাহলে এখানে ওজন দিয়ে দিলে অক্সিজেন তো উৎপন্ন হচ্ছেই, তার সাথে PbSO4 উৎপন্ন হবে। এখানে SO4টা আছে +6-এ, তাহলে -2 থেকে +6-এ গেল, মানে জারণ হয়ে গেল। আগেরটা +2 থেকে +3-তে গেছিলো, মানে জারণ হয়ে গেছিলো। হলো। এরপর ধরো SnCl2 আছে, তাহলে SnCl2-তে যখন তুমি HCl দেবে আর ওজন দেবে, তাহলে SnCl2-তে Snটা +2-তে আছে, এটাকে কনভার্ট করবে Sn4+-এ, মানে SnCl4-এ। তাহলে এখানে Snটা 4+-এ আছে আর তার সাথে জল উৎপন্ন হয়েছে। হলো। তাহলে +2 থেকে +4 মানে জারণ হলো, জারণ হওয়ারই কথা ছিল। আর একটা আছে K4FeCN6, তাহলে এখানে এফিটা আছে +2-তে, কেন বলো তো? এটা যদি ভাঙো কী উৎপন্ন হবে? 4K প্লাস আর FeCN6 4-, তাহলে এখানে এফিটা যদি ধরি আমি যে এক্সে আছে, তাহলে এক্স অক্সিডেশন নাম্বার, তাহলে x + 6 × -1, ওভারঅল চার্জ কত? -4, তাহলে এক্স কত হবে? +2, তাহলে এখানে এফিটা +2-তে আছে। এখানে যখন তুমি জলের উপস্থিতিতে ওজন দিয়ে দেবে, তাহলে অক্সিজেন তো উৎপন্ন হচ্ছেই, তার সাথে কি উৎপন্ন হবে? K3FeCN6, তাহলে এখানে এফিটা +3-তে আছে, তাহলে +2 থেকে +3-তে গেল, মানে জারণ হলো, হয়েছে। তার সাথে পটাশিয়াম থাকার জন্য KOH উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? তাহলে এইভাবে তোমার ওজন বিভিন্ন জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, এছাড়াও আরও কতগুলো রিয়াকশান আছে দেখবে, সবগুলো যদিও সহজ। তাহলে যদি সালফারকে ওজন জারণ করায় কী উৎপন্ন করবে? H2SO4, তাহলে 0 থেকে +6 মানে জারণ হলো। যদি ফসফরাসকে জারণ করায় তাহলে কী উৎপন্ন হবে? ফসফরিক অ্যাসিড, আগে ওই রিয়াকশানগুলো দেখেছো, তাহলে 0 থেকে +5। যদি আয়োডিনকে জারিত করায় তাহলে হাইড্রো আয়োডিক অ্যাসিড, আগে ছিল, তাহলে 0 থেকে +5। যদি আর্সেনিককে জারণ করাও, আর্সেনিক অ্যাসিড, তাহলে এখানে 0 থেকে +5। তাহলে এসবি থেকে কী হচ্ছিল? H2SbO2O4, সরি, তাহলে 0 থেকে +6। বোঝা গেল? তাহলে এইভাবে বিভিন্ন জারণগুলো হয় আর কি, আর সবগুলোতে অক্সিজেন তো কমপ্লিমেন্টারি উৎপন্ন হবেই। আচ্ছা, এরপরে এখানে একটা ঘটনা আছে, ট্রেইলিং অফ মার্কারি বলে। যখন লেখা পরীক্ষা হতো এখান থেকে খুব কোশ্চেন আসতো, ট্রেইলিং অফ মার্কারি, হয়েছে। তাহলে ট্রেইলিং অফ মার্কারি মানে কি? ওই যে Hgটা আছে বা মার্কারি আছে, ওটা ওজনের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? Hg2O আর অক্সিজেন। Hg2O মানে মার্কিউরাস অক্সাইড, হয়েছে। তাহলে এই মার্কিউরাস অক্সাইডটা কি হয়? ওই কাঁচের গায়ে আটকে যায়, তার ফলে পারদের যে উজ্জ্বলতাটা ছিল সেটা হারিয়ে যায়, হয়েছে। তাহলে পারদ যদি থাকে, সেখানে যদি ওজোন গ্যাস উপস্থিত থাকে, তো সেখান থেকে মার্কিউরাস অক্সাইড উৎপন্ন হবে। এই মার্কিউরাস অক্সাইডটা কাঁচের গায়ে লেগে যাবে, কাঁচের গায়ে যদি লেগে যায় তাহলে ওই উজ্জ্বলতাটা হারিয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ট্রেইলিং অফ মার্কারি। বোঝা গেল? তাহলে এখানে তুমি যদি জল দাও, এটা দ্রবীভূত হয়ে যায় আর কি, হয়েছে। এরপরে যখন তুমি Ag এর সাথে ওজনের বিক্রিয়া করাবে, এখান থেকে Ag2 উৎপন্ন হবে। আগে দেখো, যেমন Hg এর সাথে বিক্রিয়া করলে Hg2O, Ag এর সাথে বিক্রিয়া করালেও Ag2O, তার সাথে অক্সিজেন। তাহলে এই যে Ag2O, এটা হচ্ছে তোমার বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করবে, বাদামি বর্ণের অধক্ষেপ, হলো। এরপরে ধরো H2O2, হাইড্রোজেন পারক্সাইড। তাহলে হাইড্রোজেন পারক্সাইডে যখন তুমি ওজন দেবে, এখান থেকে কী উৎপন্ন হবে? জল আর অক্সিজেন। তাহলে হাইড্রোজেন পারক্সাইডে হাইড্রোজেনটা -1 আছে, এটা -2-তে আছে, এটা 0-তে আছে, এটাও 0-তে আছে। তাহলে -1 থেকে গেল 0-তে, এখানে 0 থেকে গেল -2-তে। তাহলে -1 থেকে 0 মানে কি? সংখ্যাটা বাড়লো, তাহলে এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ, হলো। তাহলে এই যে লাস্ট আমি দুটো বিক্রিয়া করালাম, বিশেষ করে এই বিক্রিয়াটা Ag এর সাথে, এটা তুমি বলতে পারো যে পারদের শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে যখন তুমি Ag এর উপস্থিতিতে ওখানে ওজনকে পাঠাচ্ছ, বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে যাবে, হয়েছে। এরপরে বিরঞ্জন। তাহলে আমরা কি দেখেছিলাম যে ওজন থেকে অক্সিজেন আর ও উৎপন্ন হচ্ছে, এই ওটাই কি বলেছিলাম? জায়মান অক্সিজেন, হয়েছে। এই জায়মান অক্সিজেনটাই কী করে? বিরঞ্জন করে।
বিরঞ্জনে এর ভূমিকা রয়েছে। হলো? আচ্ছা, এরপরে তাহলে তুমি যদি SO3 এর সাথে SO2 এর সাথে ওজনের বিক্রিয়া করাও, কি উৎপন্ন হয়? SO2 গ্যাস উৎপন্ন হয়। SO3, নোটসটা ভুল আছে। তাহলে SO2 এখানে O3 এর সাথে বিক্রিয়া করাচ্ছ, কি উৎপন্ন হচ্ছে? SO3। হলো? মানে জারিত করলো আর কি, +4 থেকে +6। আচ্ছা, SnCl2 এটা তো আগেও ছিল। তাহলে এই বিক্রিয়াতে দেখো অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়নি, আর SnCl2 যে বিক্রিয়াটা লিখেছিলাম ওখানেও দেখবে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়নি। এই দেখো এই বিক্রিয়াটা, বুঝলে? তাহলে SnCl2 এর সাথে বিক্রিয়া যদি করে আর SO2 এর সাথে যদি বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না। এরপরে ওজোনাইড গঠন, এই যে ওজোনাইড গঠন বিক্রিয়াগুলো ছিল, এটা ক্লাস 11-এ ছিল, হাইড্রোকার্বন চ্যাপ্টারে। তাহলে এখানে যখন তুমি ওজন দিয়ে দেবে, কী হচ্ছিল? একটা বন্ডকে ভাঙছিলাম, মানে ডাবল বন্ড দুটোকে ভাঙছিলাম, ভেঙে দাও। এবার 3টে অক্সিজেনকে আমি এভাবে কানেক্ট করাচ্ছিলাম। এটা কি বলছে? ইথিলিন ওজোনাইড। এবার যখন এখানে অ্যাসিটিলিন থাকবে, CH ট্রিপল বন্ড CH, এখানে যদি O3 দাও, কী হবে? দুটো বন্ড ভাঙবো, একটা বন্ড থেকে যাবে, এইভাবে অক্সিজেনগুলোকে লিঙ্ক করাবো। এটার নাম অ্যাসিটিলিন ওজোনাইড হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে ওজনের ব্যবহার কি? তাহলে ওজনে কি দেখলে যে ওখান থেকে জায়মান অক্সিজেন পাওয়া যায়। তাহলে জায়মান অক্সিজেন রিঅ্যাক্টিভ হওয়ার জন্য যখন মেট্রো বা সুড়ঙ্গ পথে ইউজ করা হয়, তো সেটাকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। হয়েছে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভাঙার ক্ষেত্রে বা বিরঞ্জনের ক্ষেত্রেও কিন্তু ওজনের ভূমিকা রয়েছে। এই যে দেখতে পেলে ইথিলিন ওজোনাইড আর অ্যাসিটিলিন ওজোনাইড উৎপন্ন হলো। শনাক্ত কীভাবে করবে? তুমি ওই বিক্রিয়াটাও দেখাতে পারো, এই যে Ag এর সাথে বিক্রিয়া বাদামি বর্ণের রথককে পড়বে, বা বলতে পারো যে স্টার্চ আয়োডাইডে সিক্ত বা ভেজা কাগজকে যদি তুমি ওখানে দাও ওজনের মধ্যে, সেটা নীল হয়ে যায়। তাহলে স্টার্চ আয়োডাইড ওখানে তুমি একটা কাগজকে ভিজিয়ে দেবে, সেটাকে ওজনের সংস্পর্শে আনবে, সেটা নীল হয়ে যাবে। হয়েছে। এরপরে ওজনের পরিমাণ নির্ণয় করবে কীভাবে? তাহলে ধরো ওজনকে তুমি Ki আর জলের উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছ, এখান থেকে কী উৎপন্ন হবে? KOH, Ki থেকে I2 আর O3 থাকার জন্য অক্সিজেন গ্যাস। তাহলে এই যে I2টা উৎপন্ন হলো, এই I2টাকে তুমি কি করতে পারো? সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 এটা দিয়ে টাইট্রেশন করতে পারো। টাইট্রেশন করলেই তুমি এই I2 এর পরিমাণটা জানতে পারবে। হয়েছে। তাহলে I2 এর পরিমাণ যদি জানতে পারো, এখান থেকে O3 এর পরিমাণটা জেনে যাবে ঐকিক নিয়মে, যে 1 মোল I2 উৎপন্ন হয় 1 মোল O3 থেকে, আর সামথিং মোল I2 উৎপন্ন হয় কত মোল O3 থেকে। তাহলে এইভাবে O3 এর পরিমাণটা তুমি নির্ণয় করতে পারো। বোঝা গেল? তাহলে এই ক্লাসে এইটুকুই থাক, পরের ক্লাসে সালফারটা শুরু করব। থ্যাংক ইউ।